জুলাই আগস্টে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনে প্রতিবেদন জমা তদন্ত সংস্থার। পদ সৃষ্টি করে সারা দেশে ৭,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে প্রধান উপদেষ্টা। উপাচার্যের পদত্যাগ দাবিতে শাটডাউন কর্মসূচিতে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়ে কুয়েটে শিক্ষকদের কর্মবিরতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন বুধবার, প্রস্তুতি সম্পন্ন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। সময় কম কিন্তু ক্ষমতা অনেক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তনের মহা সুযোগকে কাজে লাগাতে চায় তার সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের সম্মেলনে তিনি কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন, এই পরিবর্তনের জন্য প্রয়োজন চিকিৎসক সহ সবার সহযোগিতা। হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের সামগ্রিক বেহাল দশার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, এই অবস্থা থেকে উন্নতির জন্য প্রয়োজন সবার সহযোগিতা। যে যন্ত্রপাতি এবং জনবল আছে তা সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, নতুন করে পদ সৃষ্টি করে পদোন্নতি এবং আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে না। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা ১০০০ বছরের পরিবর্তন। এই ১০০০ বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা, আমরা কি করতে পারি। উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, চিকিৎসা, পরিবহন, লাইব্রেরি সহ জরুরি সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এদিকে ৫ দফা দাবি আদায়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন কুয়েটের শিক্ষকরা। গত ১৮ ফেব্রুয়ারি থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সেশন জট দেখা দিয়েছে। অপরদিকে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঈদযাত্রায় যানজট এড়াতে মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের উদ্দেশ্যে অংশীজনদের সভা শেষে তিনি কথা জানান। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে নিয়মিত মনিটরিং করার কথাও জানান তিনি। বলেন, রেলপথ যাত্রায় বেশি যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রুখতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্রের পাড় থেকে নারী, শিশুসহ ৪২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। দুপুরে উপজেলার ভাটিয়ারী সমুদ্র এলাকা থেকে স্থানীয় জনগণ তাদের আটক করে। স্থানীয় জনগণ জানান, সমুদ্র থেকে একে একে বেশ কয়েকজন মহিলা, পুরুষ, শিশু পাড়ে আসতে থাকে। এ সময় স্থানীয়রা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, গতরাতে তারা ভাসানচর থেকে চট্টগ্রামে আসার জন্য 4টি ট্রলার যোগে রওনা দেন। মাঝপথে তাদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মাঝি তাদেরকে নামিয়ে দেন। বাকি 3টি ট্রলার পালিয়ে যায়। পালিয়ে আসা এক রোহিঙ্গা জানান, জনপ্রতি ৬ থেকে ৮,০০০ টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দালাল তাদের ক্যাম্প থেকে বের করে ভাটিয়ারী এলাকায় নিয়ে আসে।
প্রায় 9 বছর পর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। একদিন বাদেই আগামী 14 মে স্মরণকালের বৃহত্তম সমাবর্তন আয়োজন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে এবার সমাবর্তন বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট। পাহাড় ঘেরা সবুজের সমাহার, নির্মল প্রকৃতি, এরই মাঝে সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রকৃতির কোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তন ঘিরে যেন সেজেছে প্রকৃতিও, উৎফুল্ল শিক্ষার্থীরা। অনেক বছর পর এটা হচ্ছে, সো ইটস এ গ্রেট প্রিভিলেজ টু বি এ পার্ট অফ সিইউ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আসবেন, তাই আমরা খুবই আগ্রহের সাথে এই দিনটার জন্য অপেক্ষা করছি। কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন উপলক্ষে 1.5 লাখ বর্গফুট জুড়ে নির্মিত হয়েছে প্যান্ডেল। বিশিষ্ট অতিথি ছাড়াও অংশ নেবেন 22,500-এর বেশি সমাবর্তী। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তার উপস্থিতিকে বিশেষ তাৎপর্যের সাথে দেখছেন আয়োজকরা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন স্পিকার হিসেবে বক্তৃতা করেছেন, কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তাকে ডাকতে সাহস করেনি। আমরাই প্রথম আমার 2 উপাচার্য সিন্ডিকেট মেম্বারদেরকে নিয়ে যমুনায় তার কাছে আমরা গিয়েছি এবং প্রস্তাব রেখেছি যে আপনি আপনার ইউনিভার্সিটিতে আমরা সম্মানের সাথে আপনাকে ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে আপনি সমাবর্তন বক্তৃতা দেবেন। পঞ্চম সমাবর্তনকে উৎসবমুখর করতে সংশ্লিষ্টরা কাজ করছেন দিনরাত। চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার দূরে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাড়তি শাটল ট্রেন, যানবাহনের ব্যবস্থা ছাড়াও অবকাঠামোগত উন্নয়ন প্রায় সম্পন্ন। শিক্ষক শিক্ষার্থী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা সমাবর্তনে। স্বেচ্ছাসেবকের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করণীয় তা করণার্থে আমরা সরেজমিনে মাঠে নেমেছি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে পঞ্চম সমাবর্তন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর এনায়েতুল্লাহ পাটোয়ারি বক্তব্য রাখেন। এ সময়ে জানানো হয় সমাবর্তনে 9টি অনুষদের 22,560 জন শিক্ষার্থী অংশ নেবেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সর্বোচ্চ। সমাবর্তনে প্রধান বক্তা থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দুপুর 12টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে ক্যাম্পাসে আনা হবে। দুপুর 2টায় মূল অনুষ্ঠান শুরু হবে। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 10ম দিনে যুক্তিতর্ক মুলতবি করেছে আদালত। আগামীকাল উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য হবে। ইতিমধ্যে বাদীসহ 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযুক্ত আসামি হিটু শেখ, তার স্ত্রী জায়েদা ও 2 পুত্র সজীব এবং রাজীব যুক্তিতর্কের সময় উপস্থিত ছিলেন। 8 বছরের শিশু আসিয়া গত 6 মার্চ বোনের বাড়িতে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়। গত 9 মার্চ সদর থানায় আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে ধর্ষণ মামলা করলে পুলিশ 4 জনকে আটক করে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহী মোহাম্মদ রেজাউল করিম লোহাগাড়ার 4 সিজন এলাকায় অবস্থান করছে। এমন খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামি সিপাহী মোহাম্মদ রেজাউল করিমকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোলের যশোর বেনাপোল সড়কে 2 পাশে শতবর্ষী গাছগুলো যেন মরণ ফাঁদ। ঝড় বৃষ্টিতে প্রায়ই গাছ উপড়ে কিংবা শাখা প্রশাখা ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা।
বয়সী রেন্ট্রি গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দ্রুত ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের পাঠানো রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে এই গাছগুলো শত বছর ধরে রোদ ঝড় বৃষ্টি থেকে আগলে রেখেছে স্থানীয়দের, কিন্তু সেই গাছগুলো এখন যেন মরণ ফাঁদ। বয়সের ভারে নুয়ে পড়া গাছগুলো আর দাঁড়াতে পারছে না। বেশিরভাগ রেন্ট্রি গাছগুলো হেলে পড়েছে, ঝড় বৃষ্টি হলে উপড়ে পড়ছে বসতবাড়ির উপর। এতে আতঙ্কে থাকতে হয় সড়কের পাশে থাকা গ্রামবাসীদের। প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে, এরপরও মানুষের জীবন রক্ষায় গাছগুলো দ্রুত কাটার দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই গাছ থেকে আমরা সেবা পেয়েছি, কিন্তু প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আসলে আর বোঝাই হয়ে দাঁড়ায়। যারা এই সকল দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা বিচার বিবেচনা করে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন। কিছু জীবিত গাছের ঝুঁকিপূর্ণ ডাল এবং কিছু মৃত গাছের তালিকা করে ইতিপূর্বে জেলা পরিষদকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে তারা পদক্ষেপ নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে বলছি আর কি। বেশি ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে দ্রুত কাটার কথা জানালেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা নিজেরা আমাদের সিলেন্ট অফিস থেকে একটা সার্ভে করেছি যে কতগুলো ঝুঁকিপূর্ণ গাছ আছে আমাদের দিক নির্দেশনা। আমরা সার্ভে করে আমরা প্রায় 8টি, অর্থাৎ এই শার্শা অংশে 8টি ঝুঁকিপূর্ণ গাছ এবং প্রায় 94টি ঝুঁকিপূর্ণ ডাল আমরা সিলেক্ট করেছি। দুর্ঘটনার আগে গাছগুলো কেটে ফেলা হোক, এমনটাই চাইছেন শার্শা উপজেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশে মিলিত হন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ইউপিডিএফ। তাই দেশের অখণ্ডতা ও পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান তারা। না হলে 3 পার্বত্য জেলার শান্তিকামী মানুষকে নিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। প্রতি বছরের মতো এবারও কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবমুক্ত করা হচ্ছে মাছের পোনা। সকালে রাঙ্গামাটি ফিশারি ঘাটে মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। 725 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদের 4টি অভয়াশ্রমে পর্যায়ক্রমে 60 মেট্রিক টন পোনা অবমুক্ত করা হবে। উপদেষ্টা বলেন, মশারি জাল সহ নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ আহরণ বন্ধে আইন প্রয়োগ করা হবে। কোনোভাবেই অবৈধ উপায়ে মৎস্য আহরণ করা যাবে না। এছাড়া জেলেদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। আগামী 22 মে থেকে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে জাত ভেদে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দুপুরে এই সময়সূচি ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 22 মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে গোপালভোগ 30 মে, হিমসাগর বা ক্ষীরসাপাত 2 জুন থেকে পারা যাবে। এবছর জেলায় 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 3টি প্রতিষ্ঠানকে মোট 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। গাংনী শহরের স্কয়ার ডেন্টাল কেয়ারে চিকিৎসকদের বৈধ সনদ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করার অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিয়াজ মাহমুদকে 10,000 টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে 2টি হোটেলের মালিক আব্দুল সামাদ ও আব্দুল সোবহানকেও 10,000 টাকা করে জরিমানা করা হয়। রাজশাহীর দুর্গাপুরে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মারিয়া ইউনিয়নের পালি বাজারে অনুষ্ঠিত সমাবেশে কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত পণ্য কেনার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র খোলা হবে। সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হলো।
বৈষম্য দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি সহ অনিয়ম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিলি কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশন। দুপুরে নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে পানামা হিলিপোর্ট লিংক লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান লিজ নিয়ে হিলি স্থলবন্দরে ওয়্যারহাউস পরিচালনা করছে, কিন্তু তারা লিজের শর্ত না মেনে পণ্য লোড আনলোডের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। এর ফলে ব্যবসায়ীদের পণ্য লোড আনলোডে অতিরিক্ত ব্যয় হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থপ্রতিম শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ৩৪৬ জন যোদ্ধাদের প্রত্যেকে ১ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই আগস্টে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রসিকিউশনে প্রতিবেদন জমা তদন্ত সংস্থার। পদ সৃষ্টি করে সারা দেশে ৭,০০০ চিকিৎসক নিয়োগ দেয়া হবে প্রধান উপদেষ্টা। উপাচার্যের পদত্যাগ দাবিতে শাটডাউন কর্মসূচিতে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়, কুয়েটে শিক্ষকদের কর্মবিরতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন বুধবার, প্রস্তুতি সম্পন্ন। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbb.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।